এখন মানুষ বলা শুরু করছে, হাসিনা তুমি যে বলো মিছিল বাইর করো, তোমার পরিবারের একজন সদস্য কি সামনে যাবে? একজনও তো বাংলাদেশে নাই। বিএনপির নেতা ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি লন্ডনে বসেই নেতৃত্ব দিচ্ছেন দলের। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা মিছিল করছেন, গ্রেপ্তার হচ্ছেন, হামলা মামলার শিকার হচ্ছেন। হুম। ওই যে জানি তো, এইভাবে কথা আপনার বলার চেষ্টা, এই আপনাদের মতো প্রেতাত্মারাই করতেই হবে, এটাই আমার বাংলাদেশে কাজ আছে। জয়নুল আবদিন নো, ফারুক। নো, 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 আমরা কিন্তু নির্লজ্জ ভাবে কোনো বিদেশে পালিয়ে যাইনি, কিন্তু আমাদেরকে জোর করে 111 সরকার পাঠিয়ে দিয়েছে মেরুদণ্ড ভেঙে। দ্রব্যমূল্য সেখানেও বেশ উন্নতি, বেশ কিছু জায়গায় উন্নতি দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিরও একটা উন্নতির দিকে 1,80,000 রোহিঙ্গাও ফিরে যাবে এই প্রতিশ্রুতিও পাওয়া গেছে। মানে অনেকগুলো ভালো দিক হঠাৎ করে দেখা যাচ্ছে। ডক্টর ইউনূস সরকার মনে হচ্ছে যেন ভালো করতে শুরু করছে। ডাক্তার ইউনূস সরকারকে ক্ষমতা রাখার মনে হয় একটা চেষ্টা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মতো করার চেষ্টা করছেন কিনা আমি আমি শুধু জানি না। প্রশ্ন করছি, আমি আর শুধু না, প্রশ্ন আপনাকে একটু, করছি। আমার ভোট আমি দিব এই নির্বাচনের জন্য 9.5 বছর কারাগারে ছিলাম, 84টা মামলার আসামি ছিলাম। সেই কারণে বিএনপির লক্ষ লক্ষ লোক এই আন্দোলন সংগ্রামে কারাগারে ছিল। উনি আস্ফালন করতেন, আমার বাবার সম্পদ, আমার বাবা স্বাধীনতা যুদ্ধ করেছে, এটা পৈতৃক সম্পত্তি, আমি যা বলিব তাই হইবে, আমি পালাতে জানি না, আমি অলিগলি চিনি না, তাদের নেতা স্বাধীনতা যুদ্ধও করে নাই, প্রয়োজনে কবরস্থান পর্যন্ত সরিয়ে ফেলবো, ইত্যাদি ইত্যাদি অনেক অহংকারও করেছে, সে ব্যক্তি অর্থে নাই। এখন হিন্দু। আমি শুরু করি যেটা আসলে এখন খুব আলোচিত খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠক হলো, বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক হলো, এবং তাদের মধ্যে আলোচনাও হয়েছে, 40 মিনিটের আলোচনা। বিএনপি আসলে কিভাবে দেখছে এই বৈঠকটিকে, যেটি আসলে অনেক জল্পনা কল্পনা ছিল, বাংলাদেশের পক্ষ থেকে বেশ প্রত্যাশিত মনে হচ্ছিল, ভারতের পক্ষ থেকে একদমই আহ, কোনো আভাস পাওয়া যাচ্ছিল না, ইঙ্গিত পাওয়া যাচ্ছিল না, অবশেষে হলো। বিএনপি কিভাবে দেখছে? দেখুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈদের 2 দিন 3 দিন পরে আপনার এই বহুল প্রচারিত টক শোতে আমাকে আমন্ত্রণ জানাবেন যেন। আপনি জানেন আমি খুবই অসুস্থ, আমি কুয়ালালামপুরে একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি, ডাক্তারের অধীনে। আহ, তাও আপনার অনুষ্ঠানটি আমি বাতিল করতে পারি নাই, আপনার অনুষ্ঠানে যোগদান করেছি। আমি আজকে আন্তর্জাতিকভাবে বিবিসি টেলিভিশনে দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আহ ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে, দেখা দেখি হয়েছে। এটাতে দেখেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল। আমি মনে করি যে আমার দলের হাই কমান্ড এই বিষয়ে চূড়ান্ত কথা বলবেন এবং এটার অগ্রগতি এবং পর্যালোচনা করবেন। আমি একজন ক্ষুদে রাজনৈতিক কর্মী হিসাবে আপনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন, যেহেতু পলিটিক্স করি, রাজনীতি করি, সমাজনীতি করি, সামাজিক ব্যবস্থার সাথে সংযোগ আছে, দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে সম্পর্কিত ছিলাম, বিশেষ করে 1971 সালের একজন মুক্তিযোদ্ধা হিসাবে। এই প্রশ্ন তো রাজনীতিবিদ হিসাবে বিগত 5বারের পার্লামেন্টের সদস্য হিসাবে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, যেহেতু আমি বিএনপির একজন রাজপথের কর্মী। আমার দৃষ্টিতে এটা বিএনপি নিশ্চয় কথা বলবে, হাইকমান্ড কথা বলবে, বিএনপির পক্ষ থেকে রিজভী আহমদ সাহেব কথা বলবে। একটু আগে আমি আমার ইউটিউবে আমি দেখেছি যে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একজন প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশে বিএনপি রাজনীতির দীর্ঘ 16 বছর ওনার কঠোর পরিশ্রম এবং নেতা কর্মীদের অত্যন্ত কাছের প্রিয় ব্যক্তি উনি। উনি একটা কথা বলেছেন, যে উনি বলেছেন যে আশার আলো আমরা দেখতে পাচ্ছি। তো আমি ওনার সাথে সুর মিলিয়ে এই কথাই একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে মনে করব যে আমি আমার দৃষ্টিতে, আমার চোখে ভারত আমাদের বন্ধু ভাবছেন না এই বিষয়গুলো। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা সরকার আমল থেকে কিছুটা মানুষের মনে ধারণা জন্মেছে, কিছুটা না অনেকটাই। সে কারণে যে আজকের এই দীর্ঘ জুলাই আগস্ট বিপ্লবের পর, আগের কথা পরেই বলি, যে ঠান্ডা একটা লড়াই চলছে ভারত বাংলাদেশের মানুষের সাথে। ভারতীয় রাজনীতিবিদরা বিভিন্ন কথা বলছেন, ভারতের সংবাদপত্রগুলো বিভিন্ন কমেন্ট করছেন, আবার ভারতে বসে হাসিনা কিছু কথা উস্কানিমূলক এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন। এই বিষয়ে মানুষের মনে খুবই খুবই সঞ্চার হচ্ছিল।
এসে খুবই সঞ্চারটা আজকে ব্যাংককে দুই নেতার আলোচনায় এ, আলোর সে যে মুখ দেখছে সমাধান, সমস্যার সমাধানের সেই বিষয়গুলো মানুষ বুঝতে পেরেছে। সেই জন্য মির্জা ফখরুল ইসলামের আলোর আশার আলো এই কথাটা আমি পুনঃব্যবহার করে বলতে চাই। আমার দৃষ্টিতেও আমি মনে করি যে দরজা যখন আলোচনার দ্বার উন্মুক্ত হয়েছে, খুলেছে, বিষয় আরো আলোচনা হতে পারবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই পক্ষ আলোচনা করতে পারবে, উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা আলোচনা করতে পারবে। জয়নাল আবদিন সে ফারুক, তার কারণে মানে আশার আলো আপনারা দেখছেন। হয়তো সামনে আপনি বলছিলেন যে আপনার দল থেকে আরো বিস্তারিত জানানো হবে। একটু যাই যে যখন মানে একটা কিছুদিন আগেও বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার না আসলে ভারতের সাথে কোনো আলোচনা বা বাংলাদেশের সরকারের সাথে কোনো আলোচনা হবে না, তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না, এই প্রসঙ্গগুলো বলা হচ্ছিল। এখন আপনারাও বলছেন আশার আলো দেখছেন। এবং আরও যেই পরিস্থিতিগুলো নিয়ে আমরা অনেক সমালোচনা করছিলাম, দ্রব্যমূল্য, সেখানেও বেশ উন্নতি, বেশ কিছু জায়গায় উন্নতি দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিরও একটা উন্নতির দিকে যাচ্ছে বলেই বিশ্লেষকরা বলছেন সম্প্রতি। মানে ভালোর দিকেই মোটামুটি একটা অবস্থান মনে হচ্ছে, ডক্টর ইউনূসের সরকার একটা ইতিবাচক জায়গার দিকে যাচ্ছে। তখন আসলে আপনারা যেই দাবিটা করছেন নির্বাচন এবং দ্রুত নির্বাচন, সেটি মানুষের কাঙ্ক্ষিত হবে কেন? প্রশ্নটা যদি আরেকটু এভাবে করি যে আপনারা নির্বাচন দ্রুত চাচ্ছেন সেটি স্পষ্ট, কারণ সবগুলো জরিপ বলছে নির্বাচন হলে আপনারা ক্ষমতায় যাবেন। কিন্তু জনগণের কি লাভ হবে? জনগণের জন্য কি পরিবর্তন হবে? দেখুন, আপনি কথাগুলোকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমার মনে হয়। এটা ঠিক না। আপনি যেভাবে আমাকে প্রশ্ন করেছেন, এটার উত্তর আমাকে সরাসরি দিতে হবে, নাহলে তো আমি একজন বিএনপির কর্মী হতে পারি না। বিএনপিরও একটা দোষারোপ অগাস্ট, জুলাই অগাস্ট বিপ্লবের পর, আগের কথা বাদে দেন, যে দ্রুত নির্বাচনের একটা দাবি নিয়ে, দ্রুত মানে কি সংস্কারও চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে, এই বিষয়গুলো বিএনপি স্পষ্ট করে বলার চেষ্টা করছে, নীতি নির্ধারণ করাও বলার চেষ্টা করছে। এই বিষয়টাকে যদি অন্যদিকে নিয়ে যান বা অন্যদিকে কেউ নিয়ে যেতে চায়, সে বিষয়ে আমি স্পষ্ট বলতে চাই যে নির্বাচন আমরা চাচ্ছি। আহ, নির্বাচিত সরকার তো প্রয়োজন। ইউনূস সরকার তো বিপ্লব, গণ অভ্যুত্থানের সরকার, সকল দলের মিলিত মতামতের ভিত্তিতে এই সরকার। অতএব ইউনূস সরকার তো যা করবেন জনগণের মতামত নিয়েই করবেন। তো জনগণের ইতিমধ্যে পত্র পত্রিকা 75% মানুষই বিএনপির সমর্থিত লোক না। আমি মনে করি এর মধ্যে 75% মানুষ বাংলাদেশের মনে করে যে দ্রুত একটা নির্বাচন প্রয়োজন। সে কারণে বিএনপি নির্বাচনের কথা বলছে। এতে ক্ষুব্ধ হচ্ছেন কিছু লোক। এই ক্ষুব্ধ হওয়ার কারণ হলো, যারা ক্ষুব্ধ হচ্ছেন আমার দৃষ্টিতে, আমার মতে, রাজনৈতিক কর্মী হিসাবে, যে তারা এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নেই বিধায় তারা এইসব কথা বলছে। কারণ নেই বিধায় এই জন্য, কিছু নতুন দল হয়েছে, তারা এখনো তাদের নিবন্ধন হয় নাই, তাদের এখন রাজনৈতিক ম্যানিফেস্টো জনগণের কাছে প্রচার বা প্রকাশ করতে পারেন নাই। আর আরেকটি দল আছে জামাত ইসলাম, যারা আমাদের সাথে রাজনৈতিক জোট ছিলেন এক সময়। এখন মনে হচ্ছে, আমার কথা না, জনগণ কিছুটা মনে করছে তারাও নির্বাচন চাচ্ছেন না, কিন্তু তার আগে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ও যারা নির্বাচন দেন নাই বা নির্বাচন দিলেও তারা ভাই ভাই নির্বাচন করেছেন, অগণতান্ত্রিক নির্বাচন করেছেন, জনগণের অংশগ্রহণে নির্বাচন হয়নি, একক দলে নির্বাচন করেছে, এই কথাগুলো তারা আমাদের সাথে বলেছে। এবং তারা একটা সুষ্ঠু নির্বাচনের দাবিও করেছে। যখনই অগাস্টে এবং জুলাইয়ের বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব, সকল রাজনৈতিক দলের সমর্থিত যে বিপ্লব, হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে অনেক হাজার হাজার ছাত্র পঙ্গু, জনতা পঙ্গু, কারো চোখ নাই, কারো পা নাই, এই বিষয়গুলো তো মানুষ দেখছে, এই বিষয়ের জন্য মানুষ অন্তরের কথা বলছে। এখন সেই কারণে যেই সরকার বসছে, সে সরকার তো চিরজীবনের জন্য বসে নাই, এবং মঈন ফখরুদ্দিনের মতো ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবস্থা করবেন, এটা মানুষ বিশ্বাস করে না। তাই আমরা মনে করি এই মুহূর্তে যেই সব প্রয়োজনীয় সংস্কারগুলো দরকার, যেসব
সংস্কার দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করা যায়, সেই সংস্কারগুলো এতদিন লাগার কথা না। কারণ আপনি জানেন ইতিপূর্বে ইউনূস সরকার আসার আগেও আমরা 31 দফার মধ্যে আমাদের কিছুটা সংস্কার আমরা উপস্থাপন করেছি। সেই সংস্কারগুলো তো যদি সব 31 দফার সংস্কারই ইউনূস সরকার করে তাহলে তো অনেক দিন সময় লেগে যাবে। তাহলে অনেক দিন সময় লাগা অর্থ এই নয় যে একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকুক বা সরকারে থাকুক। আর আপনি আরেকটি কথা বলেছেন, এটা আমার দৃষ্টি, আমার দলের দৃষ্টিভঙ্গি। আর আরেকটি কথা আপনি বলেছেন যে আপনারাই শুধু নির্বাচন চাচ্ছেন। নির্বাচন শুধু আমরা চাচ্ছি না, জামাতও চাচ্ছে। দেখুন, জামাত ইসলামের একটা উদাহরণ আপনাকে দিই। আপনি দেশের থেকে অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে, আপনি ঢাকায় যখন থাকতেন তখন আপনার অনুষ্ঠানে যেতাম, রাজ খাওয়ান অনুষ্ঠানে যেতাম, আপনার প্রশ্নের উত্তর দিতাম, সাথে আওয়ামী লীগ থাকতো বা কোনো একটা অন্য রাজনৈতিক দলের নেতা থাকতো, তখন ক্রস হইতো, উত্তর দেওয়া যেত। এখন তো একা আমি, সে কারণে আমি একটু নিখুঁত ভাবে চেষ্টা করবো। হয়তো আমি এত নিখুঁত বলতেও পারি না, আমার চেয়ে অনেক ভালো টকশো করার লোক আছে আমার দলের মধ্যে। কিন্তু আপনি বলেছেন বারবার শুধু আমরা নির্বাচন চাচ্ছি না। উদাহরণ দিই, সারা বাংলাদেশে আমি 14 দিন এলাকায় ছিলাম, এবার 14টা রোজা আমি গ্রামে কাটিয়েছি। আমার রাজনৈতিক জীবনে আমি 5বার এমপি ছিলাম, কোনোদিন আমি 7 দিনের বেশি এলাকায় থাকি নাই। কিন্তু এবার আমি কন্টিনিউয়াস 14 days আই স্টে ইন মাই কনস্টিটুয়েন্সি। সেখানে আমি লুঙ্গি পরে, গেঞ্জি পরে মানুষের চা দোকানে, বাজারে, গঞ্জে, গ্রামে 14টা ইফতার পার্টিতে যোগদান করার সৌভাগ্য আমার হয়েছে। সেখানে মানুষের শুধু বিএনপি না, সকল পর্যায়ের মানুষ, আওয়ামী লীগ ছাড়া। কিন্তু আওয়ামী লীগের কিছু সাধারণ মানুষ আছে, তারা বলতে যে আমরা আওয়ামী লীগ করতে পারি, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট কোনো কিছুকে আমরা সমর্থন অতীতে করি নাই। তারাও আমাকে বলে দেশে একটা নির্বাচন দরকার। তার প্রমাণ হলো আমার যেখান থেকে আমি নির্বাচন করি, সামনের দিকে আমি জানি না আমি নির্বাচন করব বা নির্বাচন নমিনেশন পাবো কিনা, এটা হাই কমান্ডার আল্লাহ জানে। সেখানে দেখি ঘরে ঘরে, গলিতে গলিতে, দোকানের সামনে, রাস্তায়, পাড়ায়, মহল্লায়, মসজিদের সামনে, ইদানিং মসজিদের ওয়ালের মধ্যে একটাই পোস্টার দেখা যায়, শুধু জামাতে ইসলামের প্রার্থীদের 300 ঘোষণার পরে। তারা তো আগে ছবি দিত না, এখন পোস্টারের মধ্যে তারা নিজের ছবি, সুন্দর, আমার চেয়ে সুন্দর চেহারার ছবি দিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তো তারা আমার যখনই বিএনপি নির্বাচনের কথা বলে, যখনই নির্বাচনের কথা বলে, তখনই তারা বলে যে আমরা নাকি দ্রুত নির্বাচন চাই। আপু, আমি একটা, আপনি আমার বয়সে অনেকের ছোট, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিকতা বিভাগের প্রফেসর ছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 সাবজেক্টে মাস্টার ডিগ্রি নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমার নেতা আসামা আব্দুর এখনো জীবিত আছে। আমি শুধু এইটুকু আপনাকে বলতে চাই, নির্বাচন 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 সরকার গঠন করা বা ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনের দাবির জন্য যে আয়না ঘরের বিরুদ্ধে কথা বলেছি, যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু আমার ভোট আমি দিব, এই নির্বাচনের জন্য 9.5 বছর কারাগারে ছিলাম, 84টা মামলার আসামি ছিলাম। সেই কারণে বিএনপির লক্ষ লক্ষ লোক এই আন্দোলন সংগ্রামে কারাগারে ছিল, মিথ্যা মামলায় ছিল, জেলে ছিল, আয়নাগরে ছিল, অত্যাচারিত হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, সদ্দি আলম গুম হয়েছে, লাকসামের এমপি গুম হয়েছে, হাজারো কথা আমি বলতে পারি। সেই নির্বাচনের দাবি যদি আমরা করি ইউনূসের কাছে, ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে, এটা যদি দোষারোপ হয়ে যায় তাহলে দোষারোপের আমার কিছু না, কিছু নিশ্চয়ই জনাব ফারুক, এটি তো স্পষ্ট আপনারা আসলেই একদম শুরু থেকে নির্বাচনের কথাই বলে আসছেন। কিন্তু আমি আসলে প্রশ্নটি করছিলাম যে নির্বাচন দিয়ে সাধারণ মানুষের এখন লাভের কি হবে? এতদিন আমরা অনেক আসতেছি মানে ডক্টর আসতেছি ইউনূস সরকারের আসতেছি সমালোচনার কথা বলেছি, তো এখন ওই যে আরেকটা জিনিস যোগ করি, 1,80,000 রোহিঙ্গাও ফিরে যাবে, এই প্রতিশ্রুতিও পাওয়া গেছে। মানে অনেকগুলো ভালো দিক হঠাৎ করে দেখা যাচ্ছে, ডক্টর ইউনূস সরকার মনে হচ্ছে যেন ভালো করতে শুরু করছে। আচ্ছা আপু, আপনি ডাক্তার ইউনূস সরকারকে ক্ষমতা রাখার মনে হয় একটা চেষ্টা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মতো করার চেষ্টা করছেন কিনা আমি আমি শুধু জানি না। প্রশ্ন করছি, আমি আর শুধু না, প্রশ্ন আপনাকে একটু করছি। খোঁচা দিয়ে কথা বলতে হবে এই কারণে, আপনার যে অভিমত, আপনি উপস্থাপিক হিসাবে একজন ভালো, আপনি প্রশ্নকর্তা হিসাবে ভালো, সাংবাদিকতাও আপনি ভালো, সব দিক দিকে ভালো। কিন্তু আপনার ইদানিং এই টক শোতে আজকের বিষয়টা যেভাবে বারবার বড় হচ্ছেন, যে আমার মনে হয় একটু বেশি বেশি আপনি ইউনূস সরকারের পক্ষে কথা বলে ফেলছেন। এই কারণে আমি বলি যে আমি সমালোচনা করতে পারি,
আমার চেয়ে বেশি ইউনূস সরকারের সমর্থক আপনি নয়। আমি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তি এখন বাংলাদেশের মানুষের জন্য একটা গ্রহণযোগ্য উপহার যিনি নিয়ে আসছেন, উপাধি নিয়ে আসছেন, এটা আমিও গর্বিত, সারা বিশ্বের বাঙালি ভাষাভাষীও গর্বিত। জি। সে কারণে আমি সরকারের সমালোচনা করতে চাই না, আমি সমালোচনা এইভাবে করতে চাই। দেখেন রোজার মাসটা এবার সিন্ডিকেট ছিল না, এই সিন্ডিকেট বিরুদ্ধে আমি কথা বলেছি প্রেস ক্লাবের সামনে 31 বার। তো সেখানে 500 টাকা কাঁচামরিচের কেজিও কিনে খায় নাই, 300 টাকা বেগুনের কেজি কিনে খায় নাই। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে রোজার মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে, এটা সুনাম পাওয়ার যোগ্য বিধায় আমি সুনাম তার সুফলতা আমি তার পক্ষে কথা বলবো। এইসব বিষয়ে আমি 100% একমত যে অন্তত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে অনেক সুখে রমজান কাটতে পেরেছি, জনগণ কাটতে পেরেছে। তাই বলে কি দেশে একটি অনির্বাচিত সরকার থেকে যাওয়ার জন্য আমরা কি তাকে নির্বাচন না দেওয়ার পক্ষে তাকে সমর্থন করবো? কশ্চিন কালও করব না, কখনো করব না। যেহেতু রাজনীতিবিদেরাই দেশ পরিচালনা করবে, দোষ ত্রুটি যাই থাকুক জনগণ সেটা জনগণ বিচার করে ফেলেছে। হাসিনার মতো লৌহ মানবীকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে মানুষ, উনি পালিয়ে গেছে। শেখ মুজিবের কন্যা হিসেবে উনি আস্ফালন করতেন, আমার বাবার সম্পদ, আমার বাবা স্বাধীনতা যুদ্ধ করেছে, এটা পৈতৃক সম্পত্তি, আমি যা বলিব তাই হইবে, আমি পালাতে জানি না, আমি অলিগলি চিনি না, যারা পালাবে তাদেরকে আমরা পুটলি বাদে পাকিস্তান পাঠিয়ে দেব। তারা রাজাকারের দল, তারা স্বাধীনতার কথা বলে, তাদের নেতা স্বাধীনতার যুদ্ধও করে নাই, প্রয়োজনে কবরস্থান পর্যন্ত সরিয়ে ফেলবো ইত্যাদি ইত্যাদি অনেক অহংকারও করেছে, সে ব্যক্তি একটা নাই এখন হিন্দুস্তানে। সেখানে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো কাজগুলো অবশ্যই এই সরকারকে সমর্থন জানাবে। তবে শেষমেশ একটা জিনিস তো সরকারকে করতে হবে, আপনি সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে কাউকে কোন ফাঁকে সুযোগ করে দিচ্ছেন কিনা এই বিষয়গুলো জনগণ ইতিমধ্যে বলা শুরু করছে। ধরুন সেটু আপনি ভালো করে আমার চেয়েও কম বুঝবেন না, যেহেতু সাংবাদিকতার সাথে আপনি জড়িত। আমার একটা সন্দেহ জাগছে যে এই নির্বাচন যত বিলম্বিত হবে ততই আওয়ামী ফ্যাসিস্টরা, যাদের প্রেতাত্মারা এখনো ইউনূস সরকারের ভিতরে বসে আছে, তারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সচিবালয়ের মতো আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো একটা ব্যবস্থা যদি করে ফেলে, এটা তখন আর সময় পাওয়া যাবে না সংশোধন করার জন্য। তাই আমি মনে করি এই সরকারের যতটুকু আওয়ামী এখন প্রেতাত্মা জনপ্রিয় কারা ইউনূস সরকারের ভেতরে বসে আছে? এখনো বসে আছে, বহু বহু সচিব বসে আছে, বহু লোক পুলিশ অফিসার বসে আছে। একসাথে তো বাংলাদেশে 16 বছরের সব জঞ্জাল মুক্ত করা কঠিন, আপনারা বলেন, আমরা বলি, তাই বলি তো বছরকে বছর না, মাসকে মাস না, ইতিমধ্যে তো 8 মাস অতিবাহিত হয়ে গেল। আমরা তো তার ভালো দিকগুলো আহ, বলছি, ভালো দিকগুলো কথা ওনার উত্থাপন করছি, আমরা তো ওনাকে সমালোচনা করছি না। কিন্তু সমালোচনা এইটুকু আমাদের করতে হবে যে নির্বাচন দিতে হবে। কাউকে কাউকে সুযোগ করে দেওয়ার জন্য যদি নির্বাচন বিলম্বিত করা হয়, তাতে তো ওনার সুনাম, ওনার সরকারের সুনাম, ওনার যে পেঁয়াজের কেজি 200 টাকায় করেন নাই, কাঁচামরিচ কেজি 500 টাকা এবার হয় নাই, এগুলো মানুষ ভুলে যাবে। তখন আসবে সামনে যে উনি তো ক্ষমতা, কাউকে কাউকে রাখার জন্য কোন হীন চেষ্টা আওয়ামী প্রেতাত্বের দ্বারা হচ্ছেন কিনা, এগুলো আলোচনা আসবেই। কাকে রাখার জন্য, কাকে ক্ষমতায় রাখার জন্য? না, কাকে আমি বলবো না, কাউকে না কাউকে তো যারাই 111-এর সরকারের সময় তো আলু পার্টি হয়েছে, কিংস পার্টি হয়েছে, নির্বাচন দিবেন না, তখন নির্বাচন না দিয়ে উপায় ছিল না, তখন মঈন ফখরুদ্দিন হাসিনার সাথে গোপন বৈঠক তৎসময় করে যে অবৈধ কাজগুলো বৈধতা দিবে সরকার আসলে। সে কারণে তখনও তো জনগণ বলা শুরু করেছিল অতীতে যে তখনও বিএনপির মতো দলকে 25টা আসন দিয়ে সকল আসলেই তো আওয়ামী লীগকে দিয়ে দিয়েছে, যেহেতু আওয়ামী লীগ তাদের বৈধতা দিয়ে দিয়েছে সকল কাজে। আপনি দেখেছেন 111-এর সময় আমরা সংসদ ভবনে যা হাজিরা দিতাম, সেখানে আমাদেরকে মামলা রায় হতো, কাঙ্গারু কোর্ট বলে আখ্যায়িত করতাম। সেই 111-এর কাঙ্গারু কোর্ট হাসিনার আমলও হলো। সে খায়রুল নাম যে মানিক, কালা মানিক, যারা বিচারপতি হয়ে বাংলাদেশে অবিচার করেছে, সে বিষয়গুলো কারণেই তো আজকে হাসিনা নাই। আবারও যদি আমাদের মাননীয়
প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য ব্যক্তি যদি কারো প্ররোচনায় পড়ে বা আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা কোন রকম ভুল ভ্রান্তি আবার মনের মধ্যে নিয়ে যদি ভুল করে ফেলে, এই ভুল তো আর আপু সংশোধন করতে পারবে জনাব না। ফারুক, মানে আপনি বলছিলেন যে ১-১১ সময় নানান গোপন বৈঠক কিভাবে কি হচ্ছিল সেই বিষয়গুলো, আপনার কি মনে হয় এরকম কিছু এখনো হচ্ছে? মানে কিছু পর্দার আড়ালে কিছু ঘটনা ঘটছে? দেখুন, আমি তো আগে বলেছি, ইট ইজ নট দ্য ভিউজ অফ মাই পার্টি, ইট ইজ মাই সেলফ, আমার ব্যক্তিগত সমালোচনা, আমার ব্যক্তিগত অভিমত, এইটুকু। আমার আমাদের সবচেয়ে ত্যাগী নেতা একজন আছে, যিনি আমাদের আহ, আহ, মুখপাত্র বিএনপির পার্টি অফিসে, যিনি দপ্তরের দায়িত্বে আছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব। দেখুন, আহ ওনাকে একটু উদাহরণ দিয়ে, 111-এর সরকার না, এরশাদ বিরোধী আন্দোলনে তার একটা পা নাই। অত্যন্ত কঠোর পরিশ্রমী একজন রাজনৈতিক নেতা। সে বারবারই একই কথা এখনো বলে। আমি তার এসব কথার সাথে একমত পোষণ করি এই জন্য যে কোন সময় কোন ফাঁকে হাসিনা, এখন শুনতে পাই আপনাদের অনেক সাংবাদিক আমেরিকা থেকে, কানাডা থেকে বিভিন্ন টক শো করেন, ইউটিউবে বক্তব্য ছাড়েন। ইলিয়াসের একটু আগে, একটু ঘুমাবার আগে আমি একটা ইউটিউব দেখেছি। দেখুন, তারা অনেকগুলো হাসিনার যে কে কারা বিপথে নিয়েছে, হাসিনাকে এই গণতন্ত্র হত্যার জন্য বা অনির্বাচিত এমপি বানাবার জন্য, এসব কথাগুলো আসতেছে। দেখুন, একটা উদাহরণ আপু আপনাকে দিই, যে হাসিনা ভারতে বসে এখন বলে যে যে কোনো সময় আমি চলে আসবো, নেতা কর্মীরা প্রস্তুত হও, মিছিল শুরু করো, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন। এখন মানুষ বলা শুরু করেছে, হাসিনা তুমি যে বলো মিছিল বাইর করো, তোমার পরিবারের একজন সদস্য কি সামনে যাবে? একজনও তো বাংলাদেশে নাই। তুমি অন্যকে লাগিয়ে দিবা, আর তোমার পরিবার বাইরে সিদ্ধার্থ নিয়ন্ত্রিত কক্ষে বসে আন্দোলনে লাগ দিবে, এটা হয় না। দেখুন, খালেদা জিয়ার একটা কথা আমি বলি আপনাকে। আমি আমি খুব তখন সিপে উঠছিলাম, আমার খুব কষ্ট লাগছে। আমি যখন খালেদা জিকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, তখন আমি জাহাঙ্গীর গেটে কয়েকজন লোকজন নিয়ে আমি সেখানে গিয়েছিলাম, আর্মি আমাকে দাঁড়াতে দেয়নি। একবার বনানী গেট, একবার জাহাঙ্গীর গেটে দৌড়াদৌড়ি করেও সেদিন ভিতরে যেতে পারেনি। এক কাপড়ে যখন খালেদা জিয়াকে ক্যান্টনের বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, তার চোখের পানি, আমি তাকে দেখেছি গুলশান অফিসে সংবাদ সম্মেলন করার সময় সে টিস্যু দিয়ে যাচ্ছে, চোখের পানি, আপনার চোখ দেখেছেন। তখন একটা কথা আজকে ইলিয়াস আলী বলে ফেলছে, বা এটা তার কথা না, সে বললো যে শেখ মুজিবের বাড়িটি যখন ভাঙলো জনতা, কি জন্য ভাঙলো? ক্ষোভ, রাগ। তো শেখ হাসিনার কি ক্ষোভ, রাগ ছিল যে খালেদা জিয়ার গুলশানের অফিসের সামনে 14টা ট্রাক, বালুর ট্রাক দিয়া ইন্টারনেট কেটে দেওয়া, পানির লাইন কেটে দেওয়া, টেলিফোনের তার কেটে দেওয়া উচিত ছিল? তাহলে তার চেয়েও দুঃখজনক ঘটনা যে তার বাড়ি ভাঙ্গার চেয়েও তো একটা জীবিত মহিলার কে যেভাবে হেয় প্রতিপন্ন করেছে, হেনস্থা করেছে, সে কথাগুলো মানুষ বলা শুরু করেছে। এই কারণে আমি মনে করি যে এখন যে তুলনাগুলো হচ্ছে, যে প্রেতাত্মার কথা আপনি বলছেন, এই প্রেতাত্মাগুলো তো আছে এখনো। সব সচিব কি বদলাতে পেরেছে ইউনূস? সব পুলিশ কর্মকর্তাকে বদলাতে পেরেছে? আপনারা কি 300 পারবেন? ইউন মানে আপনারা যদি দেখুন, আমি ক্ষমতায় যান, বলতে ধরেন খুব দ্রুত আপনার নির্বাচন হলো। কথার উত্তর আমি দিচ্ছি, আমরা পারবো কি পারবো না। আমি তো বললাম যে রাজনৈতিক দলগুলো যখন সরকারে যাবে, আমি তো ক্ষমতা বলি না, আমি বলি সরকার গঠন যদি আমরা করতে পারি। দেখেন, আমি আগেও বলেছি, আমি তারেক রহমানের সাথে কাজ করে আমার সৌভাগ্য হয়েছিল 2005 সালে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন সভাগুলো যখন করেছেন, প্রতিনিধি সভা, সেখানে উনি একটা কথা বলতেন, ক্ষমতা না সরকার। আহ, অগাস্ট বিপ্লবের পরে, জুলাই আগস্ট, উনি বারবার একই কথা বলছেন, ক্ষমতা না, সরকার গঠন যদি করতে পারি কাকে নিয়ে করব। বিগত দিনে যাদেরকে নিয়ে রাস্তায় সংগ্রাম করেছি, কতটুকু সফল হয়েছি, কতটুকু সফল হয় নাই। যখন একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে যখন জনগণের কাছে যাব,
আমার মার্কা আমার প্রার্থী নিয়ে, তখন জনগণ যদি আমার মার্কার প্রার্থীকে সমর্থন, তখনই বুঝবো যে আমি অতীতে গ্রহণযোগ্য আন্দোলন করেছি বিধায় জনগণ আমাকে মনে রেখেছে। সেখানে উনি বারবার একই বলতো যে ক্ষমতা না, সরকার গঠন করলে যারা 15 বছর 16 বছর আন্দোলনরত দল তাদেরকে নিয়ে আমি সরকারে যেতে জি। চেষ্টা করবো জনাব যদি হোসেন, জনগণ আমাকে ভোট। তারা এখন আপনাদের একটু আগে কথা হচ্ছিল যে তারাই এখন নির্বাচন, আপনাদের সাথে নির্বাচনের সময় নিয়ে তাদের সাথে একটা দ্বিমত দেখা যাচ্ছে। কেউ একটু দেরিতে চাচ্ছে, 6 মাস পরে হতে পারে। আসি সেই প্রসঙ্গটিতে, কয়েকটা প্রসঙ্গ জমে গেছে কথায় কথায়। আপনার কথার প্রেক্ষিতে একটু এই প্রশ্নটা করতে চাই। আপনি বলছিলেন যে শেখ হাসিনার পরিবারের কেউ কে থাকবে সেই মিছিলে। আমরা দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা করছি। তারেক রহমান দীর্ঘদিন ধরে বিএনপির নেতা, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি লন্ডনে বসেই নেতৃত্ব দিচ্ছেন দলের। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা মিছিল করছেন, গ্রেপ্তার হচ্ছেন, হামলা মামলার শিকার হচ্ছেন। তিনি তো ঠিকই আসলে লন্ডনে বসে আছেন। হুম। এই যে জানি তো, এইভাবে কথা আপনার বলার চেষ্টা, এই আপনাদের মতো প্রেতাত্মারাই করতেই হবে, এটাই আমার বাংলাদেশে কাজ আছে। জয়নুল আবদিন ন ফারুক। ন ন ন শোনেন শোনেন, আপনি এখন তো অনেক দূরে আছেন, বাংলাদেশে কিছুই জানেন না। আপনাদের গেছেন বেশি দিন হয় না, এই প্রশ্নটা আপনি করবেন আমি জানি। কারণ তারেক রহমানকে হাসিনাও সইতে পারতেন না, আওয়ামী লীগও সইতে পারতেন না। তারেক রহমান কে ছিলেন? যেভাবে শেখ মুজিবকে আমরা সম্মান করে কথা বলতাম, হাসিনাকে সম্মান করে কথা বলতাম, সেই বিষয়টা আওয়ামী লীগ কোনোদিন শিখে নাই। আওয়ামী লীগ শিখে নাই বিধায় তো আওয়ামী লীগের এই পতন, কিন্তু আমাদের সে পতন হয়নি। আমরা কিন্তু নির্লজ্জভাবে কোনো বিদেশে পালিয়ে যাইনি, কিন্তু আমাদেরকে জোর করে 111 সরকার পাঠিয়ে দিয়েছে মেরুদণ্ড ভেঙে, এবং আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে, আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে, আমাদেরকে বিভিন্ন মামলায় সাজা দিয়ে আসতে দেয় নাই। এখন আসার সুযোগ হয়েছে, মামলাগুলো প্রত্যাহার হয়েছে, কিন্তু তখন তো আমরা এই কথা বলিনি। আমি যে কথাটা বলেছি, জনগণ যেটা হাসিনার পরিবার নিয়ে কথা বলে, আমাদের পরিবার নিয়ে যদি এমন কথা কোনোদিনও উত্থাপনের দেশে হয়ে থাকে যে বেগম খালেদা জিয়ার পরিবারের কেউ রাজনীতির মিটিং মিছিলে ছিল না। তারেক রহমান যখন ক্ষমতায় ছিল তখনও সরকারের কাজ করেছে, ক্ষমতার বাইরেও জয়েন্ট সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, দলের জন্য কাজ করেছে। সে কারণে উনাকে যখন 111 সরকার ইচ্ছাকৃতভাবে দেশ থেকে পালিয়ে বিতাড়িত করে দিয়েছে জোর করে। এখন অনেকে আপনি বলবেন, এই কথা নিশ্চয় প্রশ্ন করবেন, উনি খত দিয়েছেন, তখন হাসিনাও নাকে খত দিয়ে দেশে বাইরে গিয়েছিলেন। আবার চোখের ওষুধ নামে বাইরে গেছেন, কিন্তু বেগম জিয়া নাকে খত দেয়া বা সরকারের সাথে সমঝোতা করে যান নাই। সেই উত্তর আপনাকে এভাবে দিই যে তারেক রহমান বিদেশে ছিলেন অবস্থার কারণে, আর হাসিনার পরিবার চলে গিয়েছে 16 বছর লুট, ডাকাতি, গণতন্ত্র হত্যা, সংবিধান নষ্ট করা, এবং বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার কারণে, এবং হাজার হাজার মানুষ, হাজার হাজার মায়ের বুক খালি করার কারণে সে বিদেশে পাঠিয়েছে। আর তারেক রহমান কিন্তু সেই দোষারোপ হয়ে যান নাই। তারেক রহমানকে বিনা কারণে দোষারোপ করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো উত্তর হলো এইভাবে। জি, জি। মানে কিন্তু যেটি আলোচনায় আসে বিভিন্ন সময়, যে নিরাপদ না বোধ করা পর্যন্ত, ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত তিনি দেশে ফিরবেন না, মামলাগুলো উঠে না যাওয়া পর্যন্ত। এখন অবশ্য আমরা জানতে পারছি তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সব মামলা উঠে গেছে। তিনি তার আসতে মানে সেদিকেও কোনো সমস্যা নাই। একটা কথা শোনা যাচ্ছে, আপনাদের দলীয় সূত্রে অনেক গণমাধ্যমে খবরটি করছে যে এপ্রিলে ফিরছেন তারেক রহমান। এরকম কি কোনো বার্তা আসলেই আছে? দেখুন, আমি কিছুদিন আগেও লন্ডনে গিয়েছিলাম। আমি একটা ব্যক্তি, আমার চোখের অপারেশন কারণে আমার ওনার সাথে আমার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু বিষয়টা হলো তারেক রহমানের মামলা প্রত্যাহার হয়েছে। তারেক রহমান বাংলাদেশে একটা জিনিস নিরপেক্ষভাবে আপনি দয়া করে বলবেন, দয়া করে অনুগ্রহ করে, এবং আপনারা সাংবাদিকরা যদি আমাদেরকে হতাশ করেন বা এমন কোন বক্তব্য উপস্থাপন করে আমাদের থেকে জানার চেষ্টা করেন, যেমন সময় টিভি একসময় এটা করতো, আপনি ডিবিসিও একসময় এসব করতো, 71 টেলিভিশনে এইসব এগুলা করতো। এখন দেখুন, সময়, ডিবিসি, 71 এই টিভিগুলো কি করে তারেক রহমানের বক্তব্য প্রকাশ করার জন্য 21 টিভি বন্ধ করে দিয়েছিল এবং মালিকানা পর্যন্ত হস্তান্তর করা হয়েছিল তো একটা বিবৃতি তারেক রহমানের প্রকাশ করার জন্য। আজকে একটা জিনিস দেখেন, দেশের বাইরে থাকার পরও হাসিনা
তারেক রহমানের একটা দুইটা শব্দ পত্রিকার লেখার জন্য সুযোগ দেন নাই, টেলিভিশন তো দূরের কথা। সেগুলো আমাদের মনে আছে। এখন তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না, এটা হলো আমাদের দলীয় সিদ্ধান্ত, কখন আসবেন, কি করে আসবেন। কারণ দেশি আন্তর্জাতিক চক্রান্ত অবশ্যই থাকতে পারে, কারণ জিয়াউর রহমানকেও তো শেখ হাসিনা আসার 7 দিনের মাথায়, 14 দিনের মাথায়, 21 দিনের মাথায় জীবন দিতে হয়েছে। আপনাকে মনে করিয়ে দিই, আপনার বয়স অনেক কম, আমাদের মেয়েদের বয়স, আপনি মনে করিয়ে দিই আপনাকে, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানকে পার্লামেন্টে কিভাবে হ্যস্ত করতেন, জনসভায় হ্যস্ত করতেন শেখ হাসিনা, সে বিষয়গুলো আমাদেরকে খুব কঠোরভাবে মনে আঘাত করে। এই জন্য এই কথাটা বললাম। জিয়াউর রহমানের পলিটিক্স নিয়ে আসে ভাবছে, তখন উনি তাকে আনছে, তার এটা আমি মনে করি তার মহত্বের কাজ করেছেন। তা জিয়াউর রহমানের শেষ হয়ে গেছে। দেখেন জাতীয় পার্টি এরশাদ বিলীন হয়ে গেছে দেশ থেকে, বিলীন। সব এইসব কারণে যে শেখ হাসিনার অবৈধ কাজগুলোকে সমর্থন দেওয়া হচ্ছে। দেখেন 1996 সালে জামাতে ইসলাম আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কয়টা সিট পাইছিল তখন, দেখেন তাদের সমর্থন করে সেই জামাতে ইসলামের অনেক নেতাকে তারা জীবন দিতে হয়েছে হাসিনার হাতে। এখন দেখুন সেই বিষয়গুলো এই জন্য উল্লেখ করতে হয় যে আজকে ইলিয়াসের ভাষায় এটার কোবরা সাপ আওয়ামী লীগ, এই কথাটা ইলিয়াস বলেছে। ওই জন্য ইলিয়াসের কথাটা আমি আবার মনে আনতে চাচ্ছি, এই জন্য যে ইলিয়াস যে কথাটা বলেছে যে সত্যি অর্থে আওয়ামী লীগকে যারাই পুনর্বাসিত করতে চেষ্টা করেছে তাদের মাথা সে আঘাত করেছে। দেখেন আজকে আপনি প্রথমে প্রশ্ন করেছেন আশার আলো, আমি উত্তর দিয়েছি মহাসচিবের বক্তব্যে আশার আলো। আমিও আশার আলো দেখি, তবে ভারতের উচিত, আমি জানি না করবেন কিনা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সামনাসামনি কি হয়েছে এখনো পুরা জিনিসটাই প্রচারিত হয় নাই। আপনি বলেছেন 1,20,000 রোহিঙ্গা নেবে, এই কথাগুলো দীর্ঘদিন 16 বছর। দেখেন হাসিনার সম্বন্ধে আজকে একটা পত্রিকায় ইউটিউবে আমি দেখলাম, বা এখানে তো হাসপাতাল আর বাসা মানে হোটেলে আসা যাওয়ার মধ্যে ইউটিউব দেখে সময় কাটে, সেখানে একটা ইউটিউবে আমি দেখলাম যে রোহিঙ্গা রোহিঙ্গা ইস্যু এত বেশি এই দেশে আসলো, মানুষ নাকি বলতো তখন যে যদি ইন্টারন্যাশনাল ইস্যু রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে একটা উপাধি নিয়ে আসতে পারে, একটা কি বলে এটাকে, নোবেল পুরস্কার নিয়ে আসতে পারে, তাহলে সে তো একটা কৃতিত্ব অর্জন করবে। এই আশায় যত লোক সে নিয়ে আসলো, এটা সমাধান সে করতে পারে না। এখন যদি মোদি, সরি, আমাদের প্রফেসর ইউনূস যদি সত্যিকার অর্থে এইটা 1,20,000, 5 লক্ষ, 2 লক্ষ, আরো 50,000 দিতে পারে, আমরা উৎসাহ দেবো, অবশ্যই দেবো। এটা একটা ভালো দিক কি বাংলাদেশেরা বসে বসে যেসব করছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, ডেলি কাটাকাটি হচ্ছে, এগুলো বন্ধ হবে। এটা ভালো কাজ, ভালো দিক, সে ভালো দিকটা আমরা করবো। সে জি। কারণে আমি মনে করি যে ইলিয়াসের যে কোবরা সাপ, সেই কোবরা সাপের যে এখনো কিছু বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে, এরা আরো বিষাক্ত হয়ে যায় কিনা, সে কারণে ইউনূস সরকারের দৃষ্টি এদিকে রাখা উচিত। সে কারণে আজকে আপনার এই টকশোতে আমি অনেক কথা বলে ফেলছি। আমি এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যেহেতু আমি বিএনপি করি, বিএনপি নীতি নির্ধারকরা আছেন যেসব কথা বলছেন, একটা কথা আপা ফেলে দেওয়ার মতো না। দেখুন সালাউদ্দিন অনেক দিন ইন্ডিয়ায় ছিল, নিজে আসছে। আমাদের আমির খসরু মাহমুদ সাহেব পরশু না ঈদের আগের দিন একটি কথা বলেছে, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। দেখুন যে আমরা কারো বিরোধিতা করতে এখানে আসি নাই, যত নতুন দল স্বাগত জানাই, অবশ্যই স্বাগত জানাই, কিন্তু যদি নতুন দলের কিছু নেতা এভাবে বলে আগে সংস্কার তারপরে নির্বাচন, বলতে পারে, কিন্তু এত কড়া কথা বলার সুযোগ তাদের কি এখনো হয়েছে? এখন কি তাদের ডাকে কোনো ছাত্র হাই স্কুলের কলেজে বেরোবে না? এখন তো আন্দোলন নাই। জি। এখন তাদের দল নিয়ে যখন নাইট সাহেব যাবে, তখন তার দলের ম্যানিফেস্টো নিয়ে যাবে, তখন ছাত্ররা কি তার ডাকে বেরোবে, না আমাদের নাসির ছাত্র দলের সাধারণ সম্পাদকের ডাকে বেরোবে, সে বিষয়গুলা পরবর্তী বিষয়। কিন্তু যে নাহিদের একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে
ছাত্র জনতার আন্দোলনকে সফল করেছেন কোশ্চিন কালে আমি ব্যক্তিগতভাবে অস্বীকার করি না। কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমি 62-র আন্দোলন দেখেছি ছোট্টবেলা, আমার নেতা আশাবাদ রবের নেতৃত্বে যে করেছে। আমি ফাতেমা জেনারেল ইলেকশনও দেখার আমার সৌভাগ্য হয়েছে ছোটবেলা, এই বিরোধী আন্দোলনও আমার দেখার সৌভাগ্য হয়েছে। তাই আমি মনে করি সকল আন্দোলনে আমি, তখন তো আর কোনো দল ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বটতলায় বসে বসে সকল আন্দোলনের রূপরেখা তৈরি করতো আমি দেখেছি। যা ইকবাল হলের ছাত্র ছিলাম, তখন তো কারো আওয়াজ আপু পাইনি, একটা আওয়াজে পেয়েছি। সিনিয়ররা বলেছে জানো আজকে মেজর জিয়াকে চিনো? আমি কি না। মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, চলো আমরা সব পালিয়ে যাই। সদরঘাটে সে নৌকায় করে আমরা চাঁদপুর পালিয়ে যায়, সে যুদ্ধে অংশগ্রহণ করেছি। সেখানে আমি মনে করি যে এই প্রসঙ্গগুলো আসে কখন, যদি সত্যিকার হিয়া, ভুট্টু, এই টিক্কা খান এদের সাথে আলোচনা করে সময় ক্ষেপণটা তখন না হতো, তখন এত আর্মস, এত সেনাবাহিনীও ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানে জি, আসতে পারতো না, জনাবদিন ফারুক। এবং বাংলা। জি, অনেকগুলো দিকে আপনি অনেকগুলো আপনার বক্তব্যের মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন আমার জমে যাচ্ছে, কিন্তু একটা জায়গায় একটু স্পষ্ট হয়ে ওই সংস্কার না নির্বাচন, তরুণদের কথা আপনি বলছেন সেই জায়গাটা আসি, সেটি হচ্ছে যে তাহলে তারেক রহমান কবে আসবেন সেটি এখনো স্পষ্ট না, ও বা আচ্ছা, আমি এপ্রিলে ওই আসবেন, এটা প্রসঙ্গে কি ভুলে এটা গেছি, কি আমি ভুলে গেলাম। আসলে তারেক রহমান আসার বিষয়টা সিদ্ধান্ত নেবে স্ট্যান্ডিং কমিটি, যখনই বলবে তখন সে চলে আসবে। এখন তারেক রহমান আসার বিষয়টা তো সম্পূর্ণভাবে এটা দলীয় বিষয় না। দলীয় বিষয় যেহেতু সে দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি জানেন খালেদা জিয়াকে বিনা কারণে 5টি বছর জেলে রেখে তার অত্যাচার অবিচার করে তার শরীর ভগ্ন অবস্থায় তাকে বিদেশে নেওয়া হয়েছে। নাও সে ইজ ইন লন্ডন আন্ডার ট্রিটমেন্ট। এবং ডক্টর জাহিদও বলেছে কয়েকটা টেস্ট হওয়ার পরে অচিরে উনি দেশে আসবেন। তো আমরাও শুনতে পাচ্ছি ইনশাল্লাহ অচিরে উনি দেশে ফিরবেন, এবং দেশে ফেরার জন্য উনিও মানে খুবই আশান্বিত যে অতি সত্বরই দেশে ফিরবেন আমরা আশা করি। এবং শুধু দেশে ফেরা না, দেশে ফিরলেও এটা তারেক রহমান, আমরা জি, অবহেলা দেশে করলে ফিরলে চলবে আসলে না। রাজনীতিতে এবং আপনাদের রাজনীতিতে বিশেষ করে আরো কি আসবে, কি পরিবর্তন হবে সেটিও একটু আমি জানতে চাইবো। তবে যেটি বলছিলেন যে অন্যান্য দলগুলো নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন চায়, কিন্তু তারা তো বলছে আগে সংস্কারের জন্য এতটুকু সময় দিতে হবে, যৌক্তিক সময়। আপনারা যেখানে বলছেন জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, কোনোভাবেই ডিসেম্বরের পরে গেলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, এরকমটাও বলছেন। তখন তারা বলছেন 6 মাস, জামাত ইসলামের কথা বলছি, তারা বলছেন 6 মাস আগে পিছিয়ে এটা কোনো ব্যাপার না, তারা সুষ্ঠু নির্বাচন চান। এনসিপির কথা তো আপনিই বলছেন যে তারা সংস্কার চায়, বিচার চায়, গণপরিষদ নির্বাচন চায়, তারপর নির্বাচন প্রসঙ্গ। মাহমুদুর রহমান মান্না, আপনাদের জোট মানে আপনাদের আন্দোলন সঙ্গী, তিনিও বলছেন এই বছরে নির্বাচন করার মতো পরিবেশ নাই। মানে দেখলাম জুনায়েদ সাকি তিনিও আগে গণপরিষদ নির্বাচনের কথা বলছেন। মানে অনেকেই আসলে ওই রকম একটা জায়গায় গিয়ে কথা বলছেন, সংস্কার এর পক্ষে আরও বেশি। মানে আপনারা যেভাবে দ্রুত নির্বাচনের দিকে যাচ্ছেন, বাকিদেরকে এভাবে দেখা যাচ্ছে না। আপনারা কি একটু আর আপনাদের দেখুন দাবি দেখুন নিয়ে আপনি একঘরে বা মান্না, একদিকে হয়ে যাচ্ছেন? জুনায়েদ সাকি, জামাত, এনসিসি যে কথাগুলো তুলে ধরেছেন, তাদের দল দলের কথাগুলো ওনারা বলতে পারেন। আবার এইটাও তারা বলছেন যখন আমাদের সাথে জোটে আছেন, জোটে যখন আসেন তখন নির্বাচনের কথাই বলেন। এই বিষয়ে আমি কোনো আলোচনা করতে নারাজ। অন্য দলে কে কি বলছে এটা বিষয় না, আমার দলের বক্তব্য স্পষ্ট। এবং আমাদের সাথে যারা আন্দোলনে শরিক আছেন, আমার বিশ্বাস তারা এখনো আমাদের সাথে আছেন। কিন্তু কিছু কিছু কথা যারা বলেন, সেই কথাগুলো নিশ্চয়ই দলীয় ফোরামে আলোচনা করে, দলীয় মানে আমাদের জোটের ফোরামে আলোচনা করে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা সমাধান করতে পারবো। আর একটা বিষয় হলো যে যারা 6 মাসে নির্বাচন সম্ভব না বলে, 6 মাস তো শেষ হয়ে গেছে, 8 মাস পড়ছে, তাহলে আর কমাস লাগবে। ইউনিভার্সিটি স্পষ্ট করে বলে দিলেই তো পারে, এটা নিয়ে তাল বাহানা করার তো কোনো প্রয়োজন নাই আমি মনে করি। জি, আমি আপনাদের মনে দলের করি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন ঈদের পরে রাজনীতি নিয়ে আমাদের সবসময় একটা আগ্রহের জায়গা থাকে, কারণ রমজান, তারপরে ঈদ, তারপরে একটা রাজনীতিতে একটা জোর আসে, বা আপনাদের নানান কর্মসূচি থাকে, আন্দোলন থেকে শুরু করে নানান কর্মসূচি। আহ, সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন ঈদের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলবেন, নির্বাচনের তারিখ সম্পর্কে জানতে চাইবেন, এবং তারপর আসলে আপনারা সিদ্ধান্ত নেবেন, এরকম একটা বার্তা তিনি দিচ্ছেন। তো আবারও যদি সেই দেখুন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, যেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন, এরকমই একটা বার্তা দেন, তখন আপনারা আসলে কি না না করবেন? দেখুন, এই 2025 এখন চলে,
26শে জুন জুলাই পর্যন্ত নির্বাচন, প্রধান উপদেষ্টা কি বলেছেন, তার প্রেস সচিব কি বলেছেন, এটা আমি নিজে শুনেও নাই। আমার পত্রিকার সাথে কোনদিন এখন কয়েকদিন সম্পর্ক নাই। আমি এটুকু বলতে চাই, সালাউদ্দিন আহমদ একজন বিজ্ঞ রাজনীতিবিদ, স্ট্যান্ডিং কমিটি মেম্বার। উনি না বুঝে কোনো কথা বলেন নাই। নিশ্চয়ই তার বুদ্ধিমত্তা খরচ করে এই কথাগুলো বলেছেন। এবং জাতীয় স্থায়ী কমিটির যারা সম্মানিত সদস্য, এরা কিন্তু আমাদের মতো জনগণের কথা বলে, পত্রিকার কথা বলে, টকশোর কথা বলে কথা বলেন না। তারা স্পষ্ট কতগুলো কথা বলেন যেটা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমি মনে করি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা গুরুত্বপূর্ণ জায়গা আছে বিদায়ী কথাগুলো বলছেন স্পষ্ট। ঈদের পরে অবশ্যই আমাদের কথা হচ্ছে, আপনারা জানেন আমাদের একটা কনসার্ট হবে মনে হয় 11 তারিখ বা 12 তারিখ, যেটা আমি এখানে বসে শুনতে পাচ্ছি। তো সে পরে যে নির্বাচন নিয়ে যদি স্পষ্ট কোনো আহ, আহ, বক্তব্য বা রোড ম্যাপ সুনির্দিষ্ট কিছু না আসে, নিশ্চয় আমার দল তার বসে থাকবে না, কিছু কথা তো বলতে হবে, বলবে। সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপু, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমার শরীর খুব খারাপ আচ্ছা, লাগতেছে। সরি, আপনার আমাকে শেষ করুন। আমি আর একদম দু একটা প্রশ্ন করে আপনাকে ছেড়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনি যদি একটু দ্রুত শেষ, মানে তাড়াতাড়ি করে বলেন তাহলে মনে হয় শেষ হয়ে যাবে। যে তাহলে আপনারা বিশেষ কোনো পরিকল্পনায় কি এখন নাই, যে বৈঠক করার পর যদি সুনির্দিষ্ট না, সময়সীমা আমরা না? বলবো কেন আপনাকে? আমাদের দলীয় কি পরিকল্পনা আছে, আমরা কোন দিকে আগাবো, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেখানে সম্পর্কিত, দলের নির্বাচনের বিষয় সম্পর্কিত, এগুলা তো আমাদের দলের হাই কমান্ডের কিছু বিষয় বাইরে বলা যাবে আচ্ছা, না, এখন আপনি বলবো বলবেন না। না। জলালউদ্দিন ফারুক, মানে নিউ ইয়র্ক টাইমসে একটা প্রতিবেদন আসছে, এটা নিয়ে কয়দিন খুব আলোচনা হচ্ছে। আমরা দেখলাম রুহুল কবির রিজভিও বলছেন যে মানে নিউ ইয়র্ক টাইমস বলছে দেশে উগ্রবাদ, ইসলামিক উগ্রবাদ বা ইসলামিক কট্টরপন্থীরা সুযোগ নিচ্ছে। রুহুল কবির রিজভি বললেন যে তিনি আসলে এটিকে খুব অস্বীকারই করছেন, এবং তিনি বলছেন যে এটি পরাজিত শক্তির প্রভাবেই আসলে এরকমটি হচ্ছে। এটি কি আপনাদের দলীয় বক্তব্যই? দেখুন, রিজভী দলের মুখপাত্র, উনি এমন কোনো কথা বলেন না যে কথাগুলো দলের বিপরীতে যাবে। এটা লজ্জা হওয়া উচিত যে ইন্ডিয়ান মিডিয়া, তারেক রহমান তো বলেছেন এটা মিডিয়া কু আবার যেন বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে। তো সে কারণে আমেরিকা কোন পত্রিকা এবং ইন্ডিয়ান কোন নিউজ, কোন মিডিয়া কি বলছে আমরা সব জানি। যেখানে মুসলিমেরা জুমার নামাজ আদায় করতে যায়, মসজিদে জায়গা না হলে রাস্তায় পড়ে, সব জায়গায়, সেখানে পুলিশ পিটিয়ে উঠায় দেয়। আর যেখানে ওপেন দাঙ্গা হয় মুদির এলাকায়, সেখানে কোনো মুসলিম নিধন হচ্ছে না, সেখানে কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না। আর বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মারা কিছু সিন ক্রিয়েট করে সামান্য, যেটা এই সরকার সম্পূর্ণভাবে দমন করার চেষ্টা করে। বাংলাদেশে যে অবস্থা সংখ্যালঘুরা আছেন, ইন্ডিয়া কি আছে? নাই। তাহলে আমি মনে করি এই কথাগুলো বাংলাদেশের এই সরকারকে, জুলাই বিপ্লব বা 15 বছর আমার আন্দোলনের যে বিপ্লব, হাসিনার পলাতক, এটাকে স্তীমিত করার জন্য এসব কথা বলা হচ্ছে। বাংলাদেশে কোনো এখন এইসব বিষয় কিছু নাই, শান্তিপূর্ণ সভা আছে। আপনাকে ধন্যবাদ, অনেক আর ধন্যবাদ, একটা, থ্যাংক ইউ। জলালউদ্দিন ফারুক, আর একটা প্রশ্ন কি বলবেন? বলেন বলেন। সেটা হচ্ছে যে যেটি আপনারা বলছেন, যেটা আপনারা ভিত্তিহীন বলছেন, কিন্তু আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন ৩ মাস যেতে না যেতেই কি মানে আসল চেহারা বেরিয়ে আসছে, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা। 5ই আগস্টের আগে কি এই পরিস্থিতি আমরা দেখেছিলাম? এটি বেশ আগের বক্তব্য, মানে 5ই আগস্টের 3 মাস যেতে না যেতেই এই বক্তব্য তার। ধর্মকে কেন্দ্র করে উন্মাদনার কথা কিন্তু তিনিও তখন বলছিলেন। আমি জানি না এটা আপনি থেকে বলছেন, আমি দেখি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।